কারণ বাংলাদেশে তো আমরা ধর্ম নিয়ে অত মাতামাতি করি না, যেভাবে নরেন্দ্র মোদী করেছেন, রাম মন্দির করেছেন, মসজিদ ভেঙে করেছেন। এখানে সেগুলো নাই, সেখানে আমরা অনেক টলারেন্ট। আমরা আমরা সংখ্যালঘুদের এইভাবে নির্যাতিত রাস্তাঘাটে করা হয় না। যেটা করা হয় সেটা করা হয় পলিটিক্যাল কারণে অথবা সম্পত্তির লোভে। দেশের সাথে যুদ্ধ বিগ্রহের মধ্যে যান অথবা পার্শ্ববর্তী দেশের উপরে কর্তৃত্ব করতে যান, তাহলে ভারতের জনগণের যেই জবাবটা দিয়েছে সেই জবাবটা সাধারণ মানুষ যে কোনো দেশে দিতে পারে। রাহুল গান্ধীর আপনার সদস্যপদ বাতিল করা হয়েছে, মহুয়া মৈত্রের সদস্যপদ বাতিল করে তাকে বের করে দেওয়া হয়েছে। এইগুলো ঘটেছে, এগুলো যেগুলো ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কখনো হয়নি। সরকারের তরফ থেকে তো বলবে যে আমার দায় দায়িত্ব না, কিন্তু এত কিছু একদিনে তো হয়নি, এত কিছু তো অনেকদিন লেগেছে, এবং সব সংস্থা তো গভর্নমেন্টের হাতে। ইন্টেলিজেন্স বলেন, এটা বলেন, ওটা বলেন, এই যে ডিটেল গুলো বেরোচ্ছে কোথা থেকে বেরোচ্ছে? এগুলো তো ইন্টেলিজেন্স থেকে ডিটেল গুলো বেরোচ্ছে। ওটা তো পত্রিকার কি কতখানি সামর্থ্য আছে যে এখন খুঁজে খুঁজে বের করবে কোথায় 10 বিঘা, কোথায় 20 বিঘা পাসপোর্ট নিয়ে গেলেন কি গেলেন না, এগুলো তো কেউ না কেউ ফিডগুলো দিচ্ছে। এবং যে এখানে সেনাবাহিনী একটা প্রশংসা ছিল, সেই সেনাবাহিনী একটা এখন এক ধরনের প্রশ্নের আমি যেটা মনে করি, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, পুলিশের মধ্যে আরো অনেক এফেক্টেড হয়ে গেছে। বাট একটা বাহিনীকে সম্পূর্ণভাবে ব্যক্তি কয়েকজনের এবং দিয়ে আমি কন্ডেম করব না। কারণ যারা সিপাহী এবং জুনিয়র অফিসার এবং ইভেন সিনিয়র অফিসার, পুলিশে হোক আর্মিতে হোক, সবাই যে এক কাতারে দাঁড়িয়েছে সেটা আমি মনে করি না। কিন্তু ডেফিনেটলি যখন হেডের প্রধানের এরকম কথাবার্তা ওঠে, তখন এটা এফেক্ট করে। এটা এটা এফেক্ট করে। আমরা আশা করি যে বাহিনীগুলোকে এফেক্ট করবে না। বরং আমি যেটা বলতে চাই, যে যারা সরকারি চাকরি করছেন, তারা রাষ্ট্রের চাকরি করছেন, তারা রাষ্ট্রের চাকরি করাটাই ভালো। কারণ আলটিমেটলি যদি আপনি এই সুবিধাদি নিয়ে বিপদে পড়েন, তখন আপনাকে ব্যাক আপ করার কেউ থাকবে না। কারণ বাংলাদেশে তো আমরা ধর্ম নিয়ে অত মাতামাতি করি না, যেভাবে নরেন্দ্র মোদী করেছেন, রাম মন্দির করেছেন, মসজিদ ভেঙে করেছেন। এখানে সেগুলো নাই, সেখানে আমরা অনেক টলারেন্ট। আমরা আমরা সংখ্যালঘুদের এইভাবে নির্যাতিত রাস্তাঘাটে করা হয় না। যেটা করা হয় সেটা করা হয় পলিটিক্যাল কারণে অথবা সম্পত্তির লোভে। তো এখানে আওয়ামী লীগ রাম মন্দির বা ফ্লাইওভার করেছেন সেটাও নয়। কোনো মন্দির ভেঙে এখানে কোনো মসজিদ করা হয়নি, কোনো মসজিদ ভেঙে এখানে মন্দির করা হয়নি। আহ, ধর্মীয় ব্যাপারটা আমি মনে করি আমরা এখন অনেক উদার আছি। কিছু কিছু জায়গায় অবভিয়াসলি কিছু সমস্যা হয়েছে, তাদের কোনো সন্দেহ নেই। কিন্তু আমি যে কথাটা অলরেডি বলেছি, ভারতও কিন্তু এই ধরনের ফ্লাইওভার, এই ধরনের পাতাল রেল, এমনকি গুজরাট থেকে বম্বে পর্যন্ত বুলেট ট্রেন, যেটা 4 ঘন্টায় রাস্তা করবে, বিশাল আপনার হাইওয়ে, দিল্লি থেকে একবারে বম্বে পর্যন্ত, যেটা 8 ঘন্টা কি 9 ঘন্টায় যাওয়া যায়। এইসব সবই হয়েছে। ভারতের উন্নয়ন অনেক অনেক হয়েছে। তারা তারা চাঁদে রকেট পাঠিয়েছে, তারা সূর্যের দিকে রকেট পাঠিয়েছে, সায়েন্সে অনেক উন্নতি করেছে, বিশ্বকে টেক্কা দেওয়ার মতো জায়গায় গেছে, তাদের আর্ম ফোর্সেস অনেক শক্তিশালী হয়েছে। সবকিছু ঠিকই আছে, কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, সাধারণ মানুষের, যেখানে ভারতে এখনো 40% মানুষের সুপেয় পানি নেই, যেখানে ল্যাট্রিন নিয়ে সিনেমা বানাতে হয়, সেইখানে আপনি ওইসব বাদ দিয়ে যদি আপনি ধর্মান্ধতার মধ্যে যান অথবা পার্শ্ববর্তী দেশের সাথে যুদ্ধ বিগ্রহের মধ্যে যান অথবা পার্শ্ববর্তী দেশের উপরে কর্তৃত্ব করতে যান, তাহলে ভারতের জনগণের যেই জবাবটা দিয়েছে সেই জবাবটা সাধারণ মানুষ যে কোনো দেশে দিতে পারে, যদি তাকে সেই সুযোগ দেওয়া হয়। ভারতের কথা আপনি যেটা বলেছেন, এবার দেখা গিয়েছে যে ইলেকশন কমিশন নিয়ে প্রচুর বাকবিতণ্ডতা হয়েছে। তাদের কার্যক্রম, তারা অনেক জায়গায় নিষ্ক্রিয়তা দেখিয়েছে।
সেগুলো আমাদের কাছে আছে। এগুলো ইলেকশন কমিশনকে বলা হয়েছে, এবং ভারতের এইবারের ইলেকশন কমিশন সম্বন্ধে যত কথা হয়েছে, অতীতে কোনো নির্বাচন কমিশন নিয়ে এত কথা হয়নি। এমনকি উচ্চ আদালত নিয়েও অনেক ধরনের কথা আছে। দেখা গেছে যে উচ্চ আদালত, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যে সমস্ত ছিল, সেইগুলো যথেচ্ছাচার ব্যবহার হয়েছে বলে ভারতের জনগণ মনে করে। যেটা আপনারা দেখেছেন যে একজন চিফ মিনিস্টার, সিটিং চিফ মিনিস্টার, তার আপনার চার্জশিট গঠন করার আগেই তাকে জেলে পাঠানো হয়েছে। শুধু বেল দেওয়া হয়েছিল, তাকে আবার জেলে গেছে। এটা ভারতের ইতিহাসে প্রথম। তারপরে আরেকজন চিফ মিনিস্টার থেকে রিজাইন করতে হলো, তিনি জেলে গেছেন। বহু অপোজিশনের লোকজন জেলে গেছে। রাহুল গান্ধীর আপনার সদস্য পদ বাতিল করা হয়েছে, মহুয়া মৈত্রের সদস্য পদ বাতিল করে তাকে বের করে দেওয়া হয়েছে। এইগুলো ঘটেছে, এগুলো যেগুলো ইন্ডিয়ান ডেমোক্রেসিতে কখনো হয়নি। তো আমাদের এখানেও ওইগুলি ব্যক্ত করছে, কিন্তু কোনো না কোনো দিন হয়তো আমাদের জনগণ হয়তো এরকম সুযোগ পেলে হয়তো তারা এইসব উন্নয়নের পক্ষে যাবে, উন্নয়নের জোয়ারের পক্ষে যাবে, অথবা আমাদের যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, সমাজের মধ্যে যে অব্যবস্থা, যেই ধরনের আপনার কারাপশন, এর বিরুদ্ধে হয়তো মানুষ তার ভোট প্রয়োগ ব্যবহার করবে। আমরা আশা করি, আমরা সবাই চাই যে আমাদের দেশেও একটা উদার গণতন্ত্র হোক, এবং তার মাধ্যমে যে সরকার আসবে সেই সরকার যাই করবে তাতে জনগণের সম্পূর্ণ সাপোর্ট থাকবে। পারবো না কেন? নিশ্চয়ই পারবো। আমাদের জনগণের যে শক্তি গণতন্ত্রের, সেটা নিশ্চয়ই দেখা হবে, আজকে না হোক কালকে হবে। এবং আমি মনে করি যে আমাদের প্রতিবেশী দেশ ভারতের যে পরিবর্তনটা হয়েছে, তারাও বেশ শিক্ষা নিয়েছে এখান থেকে, যে তাদের সাথে প্রতিবেশীদের সম্পর্ক ভালো নয়। কোনো প্রতিবেশী ভালো নয়, শুধুমাত্র বাংলাদেশ সরকারের সাথে তাদের ভালো সম্পর্ক, জনগণের কিছু অংশের সাথে ভালো, কিছু অংশ তত ভালো নয়। কাজেই ভারতের যে পলিটিশিয়ানরা, রাজনীতিবিদরা আছেন এখন, আমি যতখানি দেখেছি, তারা কিন্তু সবাই কিন্তু অত্যন্ত বিজ্ঞ রাজনীতিবিদ, এবং অত্যন্ত চৌকস, এবং তারা বুঝে। তারা হঠাৎ করে রাজনীতিবিদ হয় নাই। আপনি যেই দুজনের কথা বলছেন, নীতিশ কুমার, উনি একজন ইঞ্জিনিয়ার। চন্দ্রবাবু নাইডু, তিনি পিএইচডি করতে করতে করেননি পলিটিক্সের কারণে। কাজেই আরো যারা সাথে আছে, তারা কিন্তু, আপনি এদিকে দেখেন জয়রাম রমেশকে বলেন, অথবা শশী থারুর সম্বন্ধে বলেন, এনারা বিজ্ঞ ব্যক্তিত্ব। কাজে তারা নিশ্চয়ই বুঝবেন যে তারা কোথায় এই গত কয়েক বছর ভুল করেছেন, এবং সেই ভুলটা তারা আশেপাশের রাষ্ট্রের সাথে করে তাদের সাথে বৈরিতা রাখবেন জনগণের সাথে, না তারা প্রকৃত অর্থে বন্ধু হবেন। এটা তাদেরকে নির্ণয় করতে হবে। আশা করি যে এই পরিবর্তনের মধ্যে দিয়ে হয়তো এই উপমহাদেশে লিবারেল ডেমোক্রেসির একটা পরিবর্তন হবে।